যদিও খুব একটা ইম্পর্টেন্ট নয় ডব্লিউবিসিএস এর জন্য, এটা মেইনলি সিইটি বা সিজিএল ওইগুলো পরীক্ষায় বেশি আসবে, রেলের পরীক্ষায় বেশি আসবে। তাও আমরা জেনে রাখবো যে ডিমান্ডের ইলাস্টিসিটি অফ ডিমান্ড আমাদের পড়া আছে, তার মধ্যে ইউনিটারি অ্যাপ্রোচ, তো ডিমান্ড কার্ভ গুলো ইলাস্টিসিটি অফ ডিমান্ডের 3-4টে আমি বলে দেবো। তার মধ্যে আমাকে বলেছিল অ্যাভাব ইউনিটারি বোঝাতে, তো আমি ইউনিটারি, অ্যাভাব ইউনিটারি, জিরো সবকটাই বুঝিয়ে দেবো একবার করে। তো ফার্স্ট আমরা যেটা আজকে শুরু করব সেটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট, খুব ইম্পর্টেন্ট। তো আমি মুছে দিই এটা, 1 মিনিট আমি মুছে দিই, আজকের পড়া শুরু করি। তাহলে ব্যালেন্স অফ পেমেন্ট ভীষণ ইম্পর্টেন্ট, একদম বেসিক থেকে বুঝবো, একদম ব্যালেন্স অফ পেমেন্টের আমরা একদম আজকে মোটামুটি ডিপ্লোমা করে নেব, যেন সরকারের যারা সিএসও তে করে তাদের মতো আমরাও ব্যালেন্স অফ পেমেন্ট জানি, এবং সেটা আমাদের ডাটা দিয়ে দিলে আমরা ক্যালকুলেটও করে ফেলবো আজকের পর থেকে ব্যালেন্স অফ পেমেন্ট। সুদীপ্ত, আমি আপনার ক্লাস প্রথম দিকে পড়তে শুরু করি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে সুদীপ্ত, তুমি দেখে নিলেই হলো, দেখে নেবে। তোমারটা তোমারই বোধহয় বিসিএলআরটা ছিল, বেস রেট এমসিএলআর, এটা বুঝিয়ে দিয়েছি, দেখে নেবে তাহলে। আচ্ছা চলো তাহলে শুরু করা যাক ব্যালেন্স অফ পেমেন্ট। দেখো আমি তোমাদের বাজেট পড়িয়েছি, সবাই পড়েছো, ব্যালেন্স অফ পেমেন্টও বলেছি, এই ডিটেলসে বলিনি। বাজেটটা কি আগে সবার আগে জানতে হবে, বাজেটটা কি। বাজেট হচ্ছে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের হিসেব, অ্যাকাউন্টের হিসেব, হিসাব কার, গভর্নমেন্টের। গভর্নমেন্টের অ্যাকাউন্টের হিসেব, অ্যাকাউন্টের হিসেবের মধ্যে খরচও পড়ে, আবার যেগুলো ঢোকে সেগুলো পড়ে, মানে ডেবিটও পড়ে আবার ক্রেডিটও পড়ে। ডেবিট মানে খরচ, ক্রেডিট মানে টাকা ঢোকা। তো সেই ডেবিট এবং ক্রেডিটের হিসেব বা অ্যাকাউন্টের হিসেব, অ্যাকাউন্টে টাকা আসে টাকা যায়, টোটাল হিসেব কার, গভর্নমেন্টের। এটাকে কি বলা হয়, বাজেট, যেটা ফিনান্স মিনিস্ট্রি করে। অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট আর্টিকেল 112 অনুযায়ী ফিনান্স মিনিস্টার করে অন বিহাফ অফ প্রেসিডেন্ট। এটা আমরা খুব ভালো করে জানি, আমরা ডিটেলসে করে নিয়েছি হোয়াট ইজ বাজেট এবং বাজেট কিভাবে হয়। আচ্ছা বাজেট কি বললাম, গভর্নমেন্টের হিসেব। গভর্নমেন্টের যেরকম হিসেব থাকে তেমনি কি অ্যাকাউন্ট হিসেব দেশেরও থাকা উচিত না? দেশ মানে তো গভর্নমেন্ট না, অ্যাকাউন্ট হিসেব তো কান্ট্রিরও একটা হওয়া উচিত। কান্ট্রিতে যেরকম গভর্নমেন্ট আছে তেমনি আমরাও তো আছি, আমরাও তো আছি, মানে প্রাইভেট পাবলিকরাও তো আছে, আমরাও তো আছি। তো গভর্নমেন্টের হিসেবটাকে বলা হচ্ছে বাজেট। আর গোটা কান্ট্রি যার মধ্যে গভর্নমেন্টও আছে প্লাস আমরাও আছি প্রাইভেট লোকজন, এই টোটাল হিসেবটাকে বলা হয় বিওপি বা ব্যালেন্স অফ পেমেন্ট। ব্যালেন্স অফ পেমেন্ট কি, হোল কান্ট্রি, হোল কান্ট্রির হিসেব কার সাথে, হোল কান্ট্রি নট গভর্নমেন্ট। ব্যালেন্স অফ পেমেন্ট কি, ব্যালেন্স অফ পেমেন্ট হচ্ছে হোল কান্ট্রির হিসেব উইথ রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, উইথ রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। হোল কান্ট্রির হিসেব উইথ রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, এইটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট। বাজেট কি, গভর্নমেন্টের অ্যাকাউন্টের হিসেবটাকে বলা হয় বাজেট। কিন্তু দেশ শুধু গভর্নমেন্টকে নিয়ে গঠিত নয়, গভর্নমেন্ট প্লাস প্রাইভেট মানে আমরা, অর্থাৎ দেশের সমস্ত লোকের এবং গভর্নমেন্টের একত্রিত হিসেব উইথ রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, সেইটাকে বলা হয় কি, ব্যালেন্স অফ পেমেন্ট। তাহলে কি, ব্যালেন্স অফ পেমেন্টের ডেফিনেশন কি হলো, এ কান্ট্রিজ টোটাল ডেবিট এন্ড ক্রেডিট উইথ, অথবা বলা যেতে পারে অল ফিনান্সিয়াল ট্রানজাকশন উইথ রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ইজ নোন অ্যাজ কি, ব্যালেন্স অফ পেমেন্ট। প্রপার ডেফিনেশন যদি বিওপির বলা হয়, আশা করি ব্যালেন্স অফ পেমেন্টের বেসিক জিনিসটা বোঝা গেছে। বাজেট, অনেকের মনেই প্রশ্ন থাকে বাজেট ক্যাপিটাল অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট করি, আবার ব্যালেন্স অফ পেমেন্টেও পড়বো স্যার, ব্যালেন্স অফ পেমেন্ট একই জিনিস নাকি? না একই নয়, একটা গভর্নমেন্টের, একটা গভর্নমেন্টের শুধু নয়, একটা হচ্ছে গোটা দেশের হিসেব। এবার চলে আসি, যদি বিওপি তোমার কাছে ডেফিনেশন চায়, হোয়াট ইজ বিওপি, যদি প্রপার ডেফিনেশন হয় তাহলে আমি প্রপার ডেফিনেশনটা লিখে দিচ্ছি, সঙ্গে তোমরাও সবাই নোট করে নাও, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমরা করছি, একটু নোট করে নেবে সঙ্গে।
সাউন্ড কি কাটছে? গোপাল উত্তম বলেছে বাকিদের না। গোপাল সাউন্ড কাটছে না, সেটা কাটছে কিনা সেটা সবারটা শুনতে হবে, কারণ তোমার নেটের প্রবলেম হতে পারে। তো দেখো বাকি সবারই ক্লিয়ার বলছে, তার মানে এখানে সাউন্ডের কোনো প্রবলেম নেই, হয়তো সেই সময় হচ্ছিল। তো তুমি একটুখানি মোবাইলটা রিফ্রেশ করে নাও, দেখবে ঠিকঠাক চলে আসবে। হয়তো ওই সময় আমারও হতে পারে, কিন্তু একবার যখনই সাউন্ডের প্রবলেম হবে একবার রিফ্রেশ করে নাও। তাহলে বিওপি ডেফিনেশনে কি বলতে পারি? ইট ইজ এ সিস্টেমেটিক রেকর্ড, it is a systematic record, it is a systematic record of all economic transaction, it is a systematic record of all economic transaction of a country, খেয়াল রাখবে কথাটা, of a country। আমরা বাজেটে পড়ি অফ গভর্নমেন্ট, এখানে শুধু চেঞ্জ অফ এ কান্ট্রি উইথ rest of the world, with rest of the world in a financial year। তাহলে প্রপার ডেফিনেশন এটাই আমি এতক্ষণ ধরে বোঝাচ্ছিলাম, যে বিওপি কি? সিস্টেমেটিক রেকর্ড অফ অল ইকোনমিক ট্রানজাকশন অফ এ কান্ট্রি উইথ রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড বানান কি লিখলাম, ওয়ার্ল্ড ইন এ ফিনান্সিয়াল ইয়ার। আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়ে গেছে। খেয়াল রাখতে হবে ইকোনমিক ট্রানজাকশন, এইটা কেন বললেন স্যার? কারেন্সি ট্রানজাকশনও তো বলতে পারতেন। খেয়াল রাখবে ইকোনমিক ট্রানজাকশন, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এর সাথে ইকোনমিক ট্রানজাকশন মানে আমাদের মনে পড়ে যে, মনে হয় যে ফরেন কারেন্সি বা ডলারের ট্রানজাকশন, একদমই না। ট্রানজাকশন ডলারে হোক, ট্রানজাকশন টাকায় হোক, অথবা ট্রানজাকশন মালে হোক, অর্থাৎ তুমি আমাকে একটা মাল দিচ্ছ, আমি তোমাকে তার বিনিময়ে আরেকটা মাল দিচ্ছি, এই সমস্ত রকম ট্রানজাকশনই কিন্তু বিওপির মধ্যে কাউন্ট হয়। এই জন্য এখানে কারেন্সি ট্রানজাকশন বলে না। অনেক বইতে লেখা আছে, রমেশ সিং এর বইতেও ইভেন কারেন্সি ট্রানজাকশন লেখা আছে, একেবারে ভুল কথা। এটা ইকোনমিক ট্রানজাকশন, কারণ বিওপি নন কারেন্সি ট্রানজাকশনও হতে পারে, যে তুমি আমাকে এক ধান দিলে তার বদলে আমি তোমার দেশকে তেল দিচ্ছি, এটাও কিন্তু বিওপির কাউন্টিং এ পড়বে। যদিও তার বদলে আমি তেল পেয়েছি, কিন্তু ধানের যে ভ্যালুয়েশন, ধানটা যে দিলাম সেটাও বিওপিতে কাউন্ট হবে। যত ভ্যালুয়েশনের তেল আমি নিলাম সেটাও বিওপিতে কাউন্ট হবে, যদিও এখানে ভ্যালুর এক্সচেঞ্জ কিন্তু হচ্ছে না। তাই বিওপির মধ্যে সবসময় মনে রাখতে হবে ইকোনমিক ট্রানজাকশন হতে পারে, সেটা ফরেন কারেন্সিতে হতে পারে, টাকাতে হতে পারে। তোমরা জানো কিছুদিন আগে ইরানের থেকে ইন্ডিয়া অয়েল নিত, টানা 1 বছর ইরান ইন্ডিয়াকে অয়েল দিয়েছে টাকার বিনিময়ে, ওরা পেমেন্ট নিয়েছে টাকাতে, ডলারে নেয়নি। ইন্ডিয়ান গভর্নমেন্ট ভীষণ খুশি হয়েছিল, কারণ ইন্ডিয়া সৌদি আরব থেকে তেল কেনে এবং প্রতিটা পেমেন্ট ডলারে করতে হয়, এই জন্য ইন্ডিয়ার প্রচুর ডলার চলে যায়। তো ইরান ইন্ডিয়াকে তেল দিচ্ছিল গত 1 বছর ধরে টাকার বিনিময়ে, ফলে ইন্ডিয়ার খুব সুবিধা হয়েছে। কিন্তু ইরান বর্তমানে এখন তেল দেওয়াটা বন্ধ করে দিয়েছে টাকার বিনিময়ে, আর দিচ্ছে না। 2019 সালে ও দিয়েছিল, 18-19 ফিনান্সিয়াল ইয়ার। তো টাকার বিনিময়ে হতে পারে অথবা মালের এক্সচেঞ্জও হতে পারে, সেক্ষেত্রে মালের যে ভ্যালুয়েশন সেটাকে বা গুডস এর যে ভ্যালুয়েশন সেটাকে ধরা। তো এই হচ্ছে আমাদের বিওপি। এবার চলে আসি বিওপি কি করে মেনটেন করা হয়। এবার আমি বিওপির ভেতরের জিনিস, বিওপির ক্ষেত্রে দুটো টু ইকুয়াল, যেরকম আমাদের বাজেটের ক্ষেত্রে দুটো আলমারি আছে, তেমনি বিওপির ক্ষেত্রেও টু ইকুয়াল আলমারি আছে। দুটো আলমারিতে বিওপির সমস্ত টাকা রাখা হয় এবং সেই দুটো আলমারি থেকেই সমস্ত টাকা বের করা হয়। আলমারি দুটোর নাম কি? বিওপির যে দুটো আলমারি তার নাম কি ভালো করে বুঝতে হবে। বিওপি তার আলমারি হচ্ছে দুটো। কি কি আলমারির নাম? একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট,
আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, সেম বাজেটের মতো। বাজেট চ্যাপ্টারটা যারা করেছো তারা প্রত্যেকে জানো যে কারেন্ট অ্যাকাউন্ট কি, যে অ্যাকাউন্ট পিছুটান নেই, যে অ্যাকাউন্টে কোনো পিছুটান থাকে না, অর্থাৎ টাকা আসে সেটা কোনো চাপ বা মাথার উপর প্রেশার নিয়ে আসে না। আমার কাছে মনে করো আমি খাটলাম, আমার স্যালারি এলো, আমি 40,000 টাকা, তোমরা বিসিএস হয়ে গেলে তোমরা 52,000 টাকা গ্রুপ এ অফিসার হয়ে স্যালারি পেলে। এই 52,000 যেদিন তোমার কাছে আসবে, এই টাকাটা তোমার কোনো পিছু টান নিয়ে আসেনি। তুমি সেটা সংসারের জন্য খরচা করতে পারো, তুমি সেটা অনাথ আশ্রমে দান করতে পারো, তুমি সেটায় শুধু বিরিয়ানি খেতে পারো, তুমি সেটায় কাশ্মীর গিয়ে ঘুরে আসতে পারো। কোনো তুমি কিভাবে টাকাটা খরচা করবে সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। অর্থাৎ যে টাকাগুলো কোনো পিছুটান নিয়ে আসে না সেগুলো আসে কারেন্ট অ্যাকাউন্টে। আর ক্যাপিটাল অ্যাকাউন্টে কোন টাকাগুলো, যেগুলো চাপ নিয়ে আসে, অর্থাৎ পিছুটান নিয়ে আসে। এটায় পিছুটান নেই, এটায় চাপ আছে। তুমি বল্টুর কাছ থেকে 20,000 টাকা ধার নিয়েছো, এই 20,000 টাকা তুমি যেখানে সেখানে খরচা তো করতে পারো, কিন্তু তোমার আছে মানে একটা মাথায় চাপ থাকবে, যদি 2 মাসের মধ্যে টাকাটা না দিতে পারি তাহলে বল্টু আমাকে হকি স্টিক দিয়ে কেলাবে। তাহলে এইটা কিন্তু বল্টুর হকি স্টিকের চাপটা মাথায় নিয়ে আসতো এই 20,000 টাকা। যে টাকা চাপ নিয়ে আসে, যেমন এই যে ধার নিলে, বড়োইং করলে, এগুলো হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টে জমা হয়। অর্থাৎ যে টাকা পিছু টান ছাড়া আসে সেটা কারেন্ট অ্যাকাউন্ট। এবার পরীক্ষায় কিছু একটা দিল, তুমি চিন্তা করে নেবে এটা কি পিছু টান নিয়ে আসলো না আসলো না। যে টাকা কোনো চাপ নিয়ে আসে না, যে টাকা পিছু টান নিয়ে আসে না, সেটা কারেন্ট অ্যাকাউন্ট। আর যে টাকা মাথায় হেডেক নিয়ে আসে সেটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে কি কি পড়ে? কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে দেখো, আমি পরে ভেঙে দিচ্ছি। কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে কি কি পড়ে? কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে পড়ে এক্সপোর্ট, ইম্পোর্ট, তারপর ট্যুরিজম। ট্যুরিজম ট্যুরিজম থেকে সরকার প্রচুর টাকা কামাচ্ছে, ট্যাক্স ফ্যাক্স নিয়ে কোনো চাপ নেই। ট্যুরিজম বা আমরা কামাচ্ছি হোটেল ব্যবসা ব্যবসা করে, এবার হোটেল থেকে যে কামাই সেটার কিছু টাকা হোটেলের পিছনে খরচা করে, বাকি যেটা প্রফিট সেটাকে আমি ইচ্ছা মতো যা অনাথ আশ্রমে দিতে পারি, ওটা উৎসব করতে পারি, যা ইচ্ছা করতে পারি। তারপর কি রেমিটান্স, মানে রেমিটান্স মানে কি বলতো, কেউ কাউকে যে গিফট দেয়, রেমিটান্স মানে কিন্তু গিফট, গিফট বা গ্রান্ট, যেগুলো ফেরত নেয় না সেগুলো হচ্ছে রেমিটান্সের মধ্যে। সেগুলো এগুলো সবটাই দেখো, আমি মনে করো ওয়ার্ল্ড ব্যাংক ভারতবর্ষকে, এটা গভর্নমেন্টের কথা বলছি, ওয়ার্ল্ড ব্যাংক ভারতবর্ষকে 200 কোটি ডলার করোনা মোকাবিলার জন্য গ্রান্ট দিল। গ্রান্ট কথার অর্থ, গ্রান্ট আর লোনের ডিফারেন্স কি? গ্রান্ট মানে তুমি সেটাকে, তোমাকে দিলাম, তুমি পারলে ফেরত দিও, না পারলেও কোনো ক্ষতি নেই, যে আর ফেরত দেয় না। কিন্তু লোন তোমাকে সুদ সহ ফেরত দিতে হবে। আমি বল্টুকে 20,000 টাকার একটা 20,000 টাকার তো বাইক হয় না, যাই হোক 40,000, 40-এর হয় না, 80,000 টাকার একটা বাইক গিফট করলাম। তো বল্টুর এই যে বাইক গিফট করলাম, এটা কিন্তু কোনো বল্টুর প্রেশার না, বল্টুকে আমি গিফট করলাম। কিন্তু বল্টুকে আমি 80,000 টাকা দিলাম বাইক কেনার জন্য, এবং বল্টুকে বললাম 1 বছরের মধ্যে টাকাটা ফেরত দিবি। এটা কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো খেয়াল রাখতে হবে, রেমিটান্স, রেমিটান্সের মধ্যে কি পড়ে? গিফট পড়ে, গিফট পড়ে, গ্রান্ট পড়ে। সেটা যেহেতু বিওপি প্রাইভেট, তাই জন্য গিফট আর গ্রান্টটা পার্সোনালিও হতে পারে, আবার গভর্নমেন্টও নিতে পারে। তো এই কারেন্ট অ্যাকাউন্ট ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিস মাইনিউটলি বুঝবে। এবার কিন্তু আমরা ইন ডিটেলসে ধীরে ধীরে যাচ্ছি। এই কারেন্ট অ্যাকাউন্ট 2 রকমের হয়। একটা হচ্ছে ট্রেড অ্যাকাউন্ট। কি? একটা হচ্ছে ট্রেড অ্যাকাউন্ট। স্যার আবার ইয়ার্কি মারছেন, কারেন্ট অ্যাকাউন্ট বুঝিয়ে আবার বলছেন এটা 2 রকম হয়, তো 2 রকম বলেই বুঝাতেন না, পরপর সবটা বুঝে। ট্রেড অ্যাকাউন্টে কি আছে? এক্সপোর্ট আর ইম্পোর্ট। আচ্ছা, আরেকটা অ্যাকাউন্ট হচ্ছে ইনভিজিবল অ্যাকাউন্ট। ইনভিজিবল অ্যাকাউন্ট, দুটো অ্যাকাউন্ট হয়। একটা কারেন্ট অ্যাকাউন্টের আবার দুটো আলমারি, মানেই তো গোটা আলমারি হয় না, আলমারিতে আবার খোপ খোপ হয়। তো এই আলমারি, কারেন্ট অ্যাকাউন্টের যে আলমারি, সেটার আবার দুটো খোপ, একটা ট্রেড অ্যাকাউন্ট, একটা ইনভিজিবল অ্যাকাউন্ট। ইনভিজিবল অ্যাকাউন্টটা কি? এক্সপোর্ট আর ইম্পোর্ট।
স্যার মজা করছেন আমাদের সাথে? আপনি ট্রেড অ্যাকাউন্ট ফাজলামি করছেন? ট্রেড অ্যাকাউন্টেও লিখছেন এক্সপোর্ট আর ইম্পোর্ট, আপনি ইনভিজিবল অ্যাকাউন্টেও লিখছেন এক্সপোর্ট আর ইম্পোর্ট। খেয়াল রাখবে ট্রেড অ্যাকাউন্টের যে ক্ষোভ সেটা হচ্ছে এক্সপোর্ট অফ গুডস, ইম্পোর্ট অফ গুডস। গুডস এর এক্সপোর্ট আর ইম্পোর্ট কে বলা হয়, গুডস এর এক্সপোর্ট আর ইম্পোর্ট করে ট্রেড অ্যাকাউন্টের মধ্যে। গুডস, গুডস মানে সেই জিনিস যেগুলো আমরা চোখে দেখতে পাই এবং হাতে ছুতে পাই, সেইগুলোকে বলা হয় গুডস। এই গুডস এর এক্সপোর্ট আর ইম্পোর্ট করে কিসের মধ্যে? ট্রেড অ্যাকাউন্টের মধ্যে। এই জন্য এটাকে ভিজিবল অ্যাকাউন্ট, এই জন্য এটাকে ভিজিবল অ্যাকাউন্ট বা মার্চেন্ডাইজ অ্যাকাউন্টও বলা হয়। কি বলা হয়? ভিজিবল অ্যাকাউন্ট বা মার্চেন্ডাইজ অ্যাকাউন্টও বলা হয়। আচ্ছা ঠিক আছে, একটু রিফ্রেশ করে নিও। কি আর করা যাবে, এবার সাউন্ড ক্লিয়ার নেই, ওটা তা নেট মাঝে মাঝে একটু ফ্লাকচুয়েট করছে। আচ্ছা ট্রেড অ্যাকাউন্ট কি বললাম? ট্রেড অ্যাকাউন্ট হচ্ছে এক্সপোর্ট অফ গুডস, ইম্পোর্ট অফ গুডস। গুডস মানে যেগুলো চোখে দেখা যায় এবং হাতে ধরা যায়, অর্থাৎ ভিজিবল আইটেম, যেগুলো সলিড আইটেম। তাই জন্য ট্রেড অ্যাকাউন্টের ক্ষেত্রে সেটাকে ভিজিবল অ্যাকাউন্ট বা মার্চেন্ডাইজ অ্যাকাউন্ট বলে। আচ্ছা ইনভিজিবল অ্যাকাউন্ট কি? ইনভিজিবল অ্যাকাউন্ট বুঝতেই পারছো, এখানেও এক্সপোর্ট ইম্পোর্ট, কিন্তু এখানে এক্সপোর্ট আর ইম্পোর্ট অফ কি? সার্ভিস। সার্ভিসের এক্সপোর্ট আর ইম্পোর্ট এর মধ্যে পড়ে। এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট অফ সার্ভিস, সরি এটা হবে সার্ভিস। সার্ভিসের এক্সপোর্ট আর ইম্পোর্ট কিন্তু পড়ে ইনভিজিবল অ্যাকাউন্ট। সার্ভিস মানে কি? যেটা সার্ভিস মানে যেটা ধরা বা ছোঁয়া যায় না, স্বাভাবিক ব্যাপার। সার্ভিস তো আর গুডস নয় যেটাকে ধরবো। সার্ভিস মানে সেটা কি হবে? সার্ভিসের মধ্যে কি কি পড়ে? একটা ধরো আইটি, ইনফরমেশন টেকনোলজি, এটা যে ইম্পোর্ট করছি বা কোনো অ্যাপ আমরা ইম্পোর্ট করছি বিদেশ, মনে করে আমেরিকা, যদিও এটা স্বপ্ন, আমেরিকা আমাদের কাছ থেকে কোনো আইটি অ্যাপ কিনছে বা আইটি সার্ভিস নিচ্ছে, বা আমাদের কাছ থেকে বিএমডব্লিউ হয়তো কাস্টমার কেয়ারের সার্ভিস নিচ্ছে, ওই যে ফোন করলে যারা হ্যালো মানে যারা কথা বলে সেই সেইগুলো সার্ভিস নিচ্ছে, এইগুলোকে সব বলছে সার্ভিস। এই সার্ভিসের এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে ইনভিজিবল অ্যাকাউন্টের মধ্যে পড়ে। মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, ট্রেড অ্যাকাউন্ট কোন এক এক বইতে এক এক রকম লেখা আছে। ট্রেড অ্যাকাউন্টকে মাথায় ঢুকিয়ে নাও, ট্রেড অ্যাকাউন্ট হচ্ছে এক্সপোর্ট আর ইম্পোর্ট অফ গুডস, নাথিং এলস। শুধুমাত্র গুডস কাউন্ট হয় ট্রেড অ্যাকাউন্টের মধ্যে, আর ইনভিজিবল অ্যাকাউন্টের মধ্যে এক্সপোর্ট ইম্পোর্ট অফ সার্ভিস। সার্ভিস মানে যেগুলো ভিজিবল না, যেগুলো হাতে ধরা যায় না কিন্তু সুবিধার জন্য নেওয়া হয়, এগুলো হচ্ছে সার্ভিস। এই সার্ভিসের অ্যাকাউন্ট এক্সপোর্ট ইম্পোর্ট ইনভিজিবল অ্যাকাউন্টের মধ্যে পড়ে। ইনভিজিবল অ্যাকাউন্টের মধ্যে শুধু এই দুটো নয়, ট্রেড অ্যাকাউন্টের মধ্যে শুধুই এই দুটো, কিন্তু ইনভিজিবল অ্যাকাউন্টের মধ্যে এই দুটোর সাথে সাথে আরো একটা জিনিস পড়ে, খুব খুব ইম্পর্টেন্ট, সেটা ভালো করে বুঝে নাও। সেটা হচ্ছে ফরেন রেমিটান্স। কি পড়ে? ফরেন রেমিটান্স। ফরেন রেমিটেন্স, এই যে বলেছিলাম রেমিটেন্স, কিন্তু খেয়াল রাখবে এই রেমিটেন্স, ফরেন রেমিটেন্সের মধ্যে ইনভিজিবল অ্যাকাউন্টে কিন্তু দুটোই জিনিস পড়ে, সেটা হচ্ছে গিফট অর গ্রান্ট। খেয়াল রাখবে ভুলেও লোনকে কিন্তু ইনভিজিবল অ্যাকাউন্টে করবে না, কারণ লোন কিন্তু কারেন্ট অ্যাকাউন্টেই নেই। একমাত্র কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে সেই টাকা যেটা পিছুটা নিয়ে আসে না। লোন কিন্তু পিছনে চাপ নিয়ে আসে, বল্টু খেলাবে তো, কিন্তু গিফট বা গ্রান্ট কিন্তু কোনো চাপ নিয়ে আসে না। তাই ফরেন রেমিটেন্সের মধ্যে বারবার ইউপিএসসি তে প্রশ্ন আসে যে ফরেন রেমিটেন্সের মধ্যে ইনভিজিবল অ্যাকাউন্টে কি থাকে, কি নিয়ে ইনভিজিবল অ্যাকাউন্ট তৈরি? সেটা হচ্ছে গিফট এন্ড গ্রান্ট নিয়ে কিন্তু থাকে। লোন কিন্তু ইনভিজিবল অ্যাকাউন্টে কাউন্টেড নয়, কারণ লোন কিন্তু কারেন্ট অ্যাকাউন্টেই কাউন্টেড নয়। ক্লিয়ার? এবার চলে আসি, তাহলে আমাদের দুটো অ্যাকাউন্ট ক্লিয়ার। কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে, আরেকবার গোটাটা সাম আপ করে দিই, কঠিন জিনিস সাবধানে বুঝবে।
কারেন্ট অ্যাকাউন্ট বিওপি, বিওপি দুটো আলমারি, একটা কারেন্ট একটা ক্যাপিটাল। কারেন্ট আমি বলেছি যেগুলো পিছনে চাপ নিয়ে আসে না, পিছুটান নিয়ে আসে না, যেগুলো আমরা ফ্রিলি খরচা করতে পারি। তো এর মধ্যে আবার দুটো অ্যাকাউন্ট আছে, আলমারির আবার দুটো খোপ আছে। একটা ট্রেড অ্যাকাউন্ট, ট্রেড অ্যাকাউন্টের মধ্যে কি কি পড়ে, এক্সপোর্ট আর ইম্পোর্ট পড়ে, অনলি গুডস, গুডস মানে ভিজিবল জিনিস, এই জন্য এটাকে ভিজিবল অ্যাকাউন্ট বা মার্চেন্ডাইজ অ্যাকাউন্টও বলে। তো এটার মধ্যে অনলি এক্সপোর্ট ইম্পোর্ট অফ গুডসই পড়ে, আর কিছু এই অ্যাকাউন্টে নেই। নেক্সট চলে যাচ্ছি ইনভিজিবল অ্যাকাউন্ট। ইনভিজিবল অ্যাকাউন্টের মধ্যে এক্সপোর্ট ইম্পোর্ট অফ সার্ভিস পড়ে। সার্ভিস মানে যেগুলো গুডস এর পর্যায়ে পড়ে না, অর্থাৎ যেগুলোকে ধরা বা ছোঁয়া যায় না বা দেখাও যায় না। আর এর সাথে আবার কিন্তু এখানে কিন্তু শুধু এক্সপোর্ট ইম্পোর্ট নেই, সঙ্গে একটা ফরেন রেমিটেন্সও আছে। ফরেন রেমিটেন্স এর মধ্যে কি পড়ে, গিফট আর গ্রান্ট পড়ে, গিফট আর গ্রান্ট পড়ে, যেটা ফরেন রেমিটেন্স এর মধ্যে পড়ে। চলে আসি সার্ভিস। সার্ভিস, সার্ভিসটাও আবার দু রকম হয়। দু রকম সার্ভিস আমরা কাউন্ট করি ইনভিজিবল অ্যাকাউন্টের মধ্যে। ডোনেশনও পড়ে, একদম ডোনেশনই তো তোমার গ্রান্ট। তো সার্ভিস দু রকমের হয়, এত ডিটেলস লাগবে না, তাও আমি বলে দিচ্ছি। কোনোদিন যদি কেউ জিজ্ঞেস করো তবে সার্ভিসটাও কোনো একটা ক্লাসে পড়িয়ে দেব। সার্ভিস দু রকমের হয়, একটা হয় ফ্যাক্টর সার্ভিস, কি পড়ে, একটা হচ্ছে ফ্যাক্টর সার্ভিস, ইকোনমিক্স এর একদম কোর জিনিস পড়ছো। আর একটা হচ্ছে নন ফ্যাক্টর সার্ভিস। স্যার কোত্থেকে উড়ে এলো, ফ্যাক্টর নন ফ্যাক্টর সার্ভিস কি? ফ্যাক্টর সার্ভিস মানে যেখানে যেখানে ব্যবসার চারটে ফ্যাক্টরই জড়িত আছে। এবার প্রশ্ন আসবে, স্যার ব্যবসার চারটে ফ্যাক্টর আবার কি? সবাই জানো ব্যবসার চারটে ফ্যাক্টর কি কি? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর এন্টারপ্রিনিয়র। ল্যান্ড মানে জমি, লেবার শ্রমিক, ক্যাপিটাল রসদ ব্যবসার, আর এন্টারপ্রিনিয়র মানে যার মস্তিষ্ক দিয়ে হয়, অর্থাৎ মালিক। এই চারটা হচ্ছে ব্যবসার ফ্যাক্টর। যে ব্যবসার সাথে এই চারটা ফ্যাক্টরই জড়িত সেগুলোকে বলে, যে ফ্যাক্টর সেগুলোকে বলে ফ্যাক্টর সার্ভিস, যেখানে চারটেই লাগে। আর নন ফ্যাক্টর সার্ভিস কি? যেখানে চারটে ফ্যাক্টর কাজে লাগে না, অর্থাৎ চারটে ফ্যাক্টরের প্রয়োজন হয় না, যেরকম আইটি। আইটি হচ্ছে আমাদের বিগেস্ট নন ফ্যাক্টর সার্ভিসের উদাহরণ, যেখানে ল্যান্ড না থাকলেও হবে, লেবার ছাড়া তো কোনো ব্যবসা হবে না, লেবার ইজ এ মাস্ট, তবে ল্যান্ড না থাকলেও হবে। এন্টারপ্রেনিয়ার আর লেবার একজনই হতে পারে, কারণ একটা অ্যাপ ডেভেলপ তুমি তোমার বাড়িতে বসেই করতে পারো, তার জন্য আলাদা করে তোমার কলকারখানা খোলার দরকার নেই। যেখানে চারটি ফ্যাক্টর লাগে না সেটা হচ্ছে নন ফ্যাক্টর সার্ভিস, যার মধ্যে আইটি পড়ে। আইটি কিন্তু ইন্ডিয়ার লার্জেস্ট সার্ভিস। হ্যাঁ, একটা মনে রাখবে, ইন্ডিয়ার সব থেকে বড় সার্ভিস হচ্ছে আইটি। 2019-20 আইটি সব থেকে বড় সার্ভিস হয়েছে। অথবা মনে করো কনসালটেন্সি সার্ভিস, এগুলো সব নন ফ্যাক্টর সার্ভিসের মধ্যে পড়ে। আমি আর ডিটেলসে ঢুকছি না, জাস্ট তোমাদের জেনে রাখলাম ইনভিজিবল অ্যাকাউন্ট, এক্সপোর্ট ইম্পোর্ট অফ সার্ভিস। এই সার্ভিসকে আবার দু রকম ক্যাটাগরিতে ইনভিজিবল অ্যাকাউন্টে ভাগ করা হয়েছে। খোপের মধ্যে সেমি খোপ। সেমি খোপ গুলো কি? একটা ফ্যাক্টর সার্ভিস যেখানে ফ্যাক্টরের চারটে পিলারই জড়িত আছে যে সার্ভিস বা যে ব্যবসাগুলোর সাথে। আর নন ফ্যাক্টর সার্ভিস কোনটা? যেটা চারটে লাগে না, যেরকম আইটি তে চারটে জিনিস না, চারটে লাগতে পারে তবে না লাগলে না লাগালেও হবে, কোনো অসুবিধা নেই। তো এইগুলোকে বলে নন ফ্যাক্টর সার্ভিস। তাহলে কারেন্ট অ্যাকাউন্ট আশা করি আমাদের কাছে পরিষ্কার। কারেন্ট অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট পিছুটান নিয়ে আসে না, কোনো রকম আমি যেখানে ইচ্ছা খরচা করতে পারি। তার মধ্যে সেই আলমারিতে দুটো খোপ, একটা ট্রেড অ্যাকাউন্ট যার মধ্যে কোনো সেমি খোপ নেই, একটাই জিনিস এক্সপোর্ট ইম্পোর্ট অফ গুডস। গুডস মানে ভিজিবল আইটেম, এই জন্য এটাকে ভিজিবল অ্যাকাউন্ট বা মার্চেন্ডাইজ অ্যাকাউন্ট বলে। আর ইনভিজিবল অ্যাকাউন্ট আরেকটা খোপ, সেটা আবার এক্সপোর্ট ইম্পোর্ট অফ সার্ভিস। সেই সার্ভিসের আবার দুখানা খোপ, একটা ফ্যাক্টর সার্ভিস যেখানে চারখানা ফ্যাক্টরি জড়িত, আর একটা হচ্ছে নন ফ্যাক্টর সার্ভিস যেখানে চারটে ফ্যাক্টর ছাড়াও করা যায়, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রিনিয়র ছাড়াও হয়। তার উদাহরণ আমি দিয়ে দিলাম আইটি, কনসালটেন্সি, এগুলো।
সঙ্গে আরেকটা কি আছে, ফরেন রেমিটেন্স। খেয়াল রাখতে হবে ফরেন রেমিটেন্সের মধ্যে কিন্তু লোন পড়ে না, কারণ লোন বল্টুর হকি স্টিককে নিয়ে আসে। ফরেন রেমিটেন্সের মধ্যে কি পড়ে, গিফট পড়ে আর গ্রান্ট পড়ে। আশা করি আমাদের কারেন্ট অ্যাকাউন্ট পরিষ্কার। এবার আমরা চলে যাই ক্যাপিটাল অ্যাকাউন্টে। এবার আমরা চলে যাই ক্যাপিটাল অ্যাকাউন্টে। চলো, আচ্ছা এটা 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 সবার লেখা হয়ে গেছে তো? লিখে নাও, চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারো, পরে শেয়ার করে নেবে, অথবা যদি সঙ্গে সঙ্গে লিখে থাকো তাহলে তো খুব ভালো। আমি পরের স্লাইডে যাব। এটা সবার কাজ হয়ে গেছে তো এটা নিয়ে? যদি কারো কাজ না হয়ে যায়, টাইম তো বেশি নেই, তাহলে একটু স্ক্রিনশট তুলে নাও। হুম, হ্যাঁ শুভজিৎ দেব। নেক্সট চলে আসছি, ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট শুরুতেই কি, যেগুলো বল্টুর হকি স্টিক নিয়ে আসে, পিছুটা নিয়ে আসে, এটা মনে রাখবে। যেখানে বল্টু ভয় দেখাবে আমাদের, সেটাই হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। যেটা আমাদের কাছে চাপ নিয়ে আসে, যেটা আমাদের কাছে চাপ নিয়ে আসে, সেটাই হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে খেয়াল রাখবে, এটা কিন্তু সরকারের ক্যাপিটাল অ্যাকাউন্ট না। বারবার বলছি, তুমি কিন্তু বাজেটেও কারেন্ট অ্যাকাউন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট করেছো, কিন্তু ওটা গভর্নমেন্টের। আর এই ব্যালেন্স অফ পেমেন্টে পড়ছো তুমি দেশের। ঠিক আছে, ব্যালেন্স অফ পেমেন্টে কিন্তু তুমি দেশের পড়ছো। চলে আসছি, ভীষণ ইম্পর্টেন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট, মাইনিউটলি বুঝবে প্রত্যেকটা জিনিস। ফার্স্ট যেটা ক্যাপিটাল অ্যাকাউন্টে পড়ে সেটা হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট। ফরেন ইনভেস্টমেন্ট অর্থাৎ ফরেনাররা, যাদের টাকা আমাদের দেশে আসার কথা ছিল না, তারা যদি আমাদের দেশে এসে ইনভেস্ট করে, তবে সেটা ডেফিনেটলি আমাদের দেশে ক্রেডিট ক্রেডিট মানে আমাদের দেশে টাকা আসছে। তো ফরেন ইনভেস্টমেন্ট যেটা ক্যাপিটাল অ্যাকাউন্টে পড়ে, তবে ফরেন ইনভেস্টমেন্টে যে টাকাটা আসছে ওটা নিয়ে আমরা উৎসব করব, ফুর্তি করব, এটা নয়। কারণ যে টাকাটা লাগাচ্ছে সে আবার টাকাটা তুলে নিয়ে চলে যাবে, তাই ওটা আমাদের চাপ আছে, ওটা আমাদের ফুর্তির টাকা নয়। তবে মাঝখানে আমরা কিছু আউটফ্লো করে নিতে পারবো, নিজের মতো করে ট্যাক্স ফ্যাক্স তুলে নিতে পারবো, যে টাকাটা আমাদের কাজে লাগবে। মনে করো বিএমডব্লিউ আমাদের দেশে এসে $1000 আমাদেরকে নিবেশ করলো, আমাদের ইনভেস্ট করলো। তার মানে $1000 আমাদের ফুর্তির টাকা নয়, মানে ওটা ভারতবাসী পেয়ে গেল এরকম কোনো ব্যাপার নয়। বিএমডব্লিউ ওটার থেকে টাকা তুলে নেবে, কিন্তু ভারতবাসীর প্রফিট কি? তো ভারতবাসীর প্রফিট হচ্ছে ওখান থেকে কিছু আউটসোর্সিং করে নেবে, মানে কিছু জন চাকরি পাবে, কিছু ভালো কাজ হবে, এইগুলো হবে, এমপ্লয়মেন্ট জেনারেট হবে, তো ভারতবাসীর ফায়দা ডেফিনেটলি। তো ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু ওটা আমাদের টাকা নয়, পিছুটা নিয়ে আসে। ফরেন ইনভেস্টমেন্ট দু রকম তোমরা হয়, তোমাদের এটা প্রচুর পড়িয়েছি। একটা হচ্ছে এফডিআই আর একটা হচ্ছে পিএফআই, যেটাকে এফপিআই ও বলা হয়। একটা হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বা ফরেন প্রাইভেট ইনভেস্টমেন্ট বা এফআইআই, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট। এই প্রত্যেকটা জিনিস এক। তো এগুলো আমি আর বলছি না, এগুলো তোমাদের দারুণ করে পড়া আছে আমি জানি, আমি ক্লিয়ারলি বলে দিয়েছি সবকিছু। একটা হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বা ফরেন প্রাইভেট ইনভেস্টমেন্ট বা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট। এইগুলো হচ্ছে কি ফরেন ইনভেস্টমেন্টের মধ্যে পড়ে। নেক্সট চলে যাচ্ছি, পরের যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ইসিবি। ইসিবি, ইসিবির ফুল ফর্ম কি? এক্সটার্নাল এক্সটার্নাল কমার্শিয়াল এক্সটার্নাল কমার্শিয়াল বড়োয়িং। এক্সটার্নাল কমার্শিয়াল বড়োয়িং, এটা আবার কি জিনিস স্যার? এক্সটার্নাল কমার্শিয়াল বড়োয়িং মানে কি? এক্সটার্নাল কমার্শিয়াল বড়োয়িং মানে যেগুলো গভর্নমেন্ট নেয় না, গভর্নমেন্টের ধার নয়। আমরা তো বাজেটেও গভর্নমেন্ট ধার নিয়েছে সেটা পড়ি, কিন্তু শুধু গভর্নমেন্ট তো ধার নেয় না। ধার কারা নেয়? ধার গভর্নমেন্ট ছাড়াও ইন্ডিয়ান কোম্পানিগুলোও নেয়, ইন্ডিয়ান কোম্পানিগুলো ধার নেয়।
কিসের? নিজের কোম্পানি চালানোর জন্য। ইন্ডিয়ান কোম্পানি কি রকম হয়? দু রকম হয়, একটা প্রাইভেট হতে পারে আর একটা পাবলিক হতে পারে। পাবলিক মানে কি? যেগুলো গভর্নমেন্টের সাহায্য পুষ্ট, যেরকম কি কোল ইন্ডিয়া, যেরকম কি এনটিপিসি, এনটিপিসি, এগুলো যেমন কি সেল, যেমন কি ভেল, এগুলো তো কোম্পানি আছে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, এই কোম্পানি গুলো, আইওএল, ইন্ডিয়ান অয়েল সব আছে। তো কোম্পানি আবার ভারতীয় এয়ারটেলও আছে। কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি প্রাইভেট এবং পাবলিক দুরকমই হয়, এবং এদেরও ধারের দরকার হয়। এরা যখন বাইরের অ্যাব্রড থেকে ধার নেয়, কি বললাম, ইন্ডিয়ান কোম্পানি নিজের বিজনেসকে চালানোর জন্য যখন অ্যাব্রড থেকে ধার নেয় বা বাইরের থেকে ধার নেয়, তখন সেটাকে বলে এক্সটার্নাল কমার্শিয়াল বড়োইং। মোদি ধার নিল বা ইন্ডিয়ান গভর্নমেন্ট ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে ধার নিল, সেটা কিন্তু ইসিবি তে কাউন্ট হয় না। বাংলা ভাষায় বলছি, ওয়ে কনফিউজিং ভাষা আছে, আমি ক্লিয়ারলি বলছি, এক্সটার্নাল কমার্শিয়াল বড়োইং হচ্ছে সেই বড়োইং যেটা অনলি ইন্ডিয়ান কোম্পানি নেয়। এবার কোম্পানি সেটা এয়ারটেলও হতে পারে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া হতে পারে, প্রাইভেটও হতে পারে, পাবলিকও হতে পারে, বিদেশি থেকে, বিদেশি কোম্পানি, বিদেশি গভর্নমেন্ট, বিদেশি ব্যাংক, যেখান থেকে ইচ্ছা ধার নিক, ইন্ডিয়ান কোম্পানি যখন ধার নেয় তখন সেটাকে বলে এক্সটার্নাল কমার্শিয়াল বড়োইং। ক্লিয়ার? তাহলে স্যার গভর্নমেন্ট যে ধার নেয়, ওয়ার্ল্ড ব্যাংক থেকে, আইএমএফ থেকে, এডিবি থেকে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে, আফ্রিকান ইউনিয়ন থেকে, গভর্নমেন্ট, আমাদের গভর্নমেন্ট তো ধার নিতে, ও ধার নেওয়া ওর ফেভারিট হবি। তোমরা জানো, ওয়ার্ল্ড ব্যাংক পড়াতে গিয়ে আমি বলেছিলাম, আইবার্ড এবং আইডিএ ওয়ার্ল্ড ব্যাংকের দুটো সংস্থা থেকে সব থেকে বেশি বড়োইং যে কান্ট্রি করেছে সেটা হচ্ছে ইন্ডিয়া। উই আর নাম্বার 1 ইন বড়োইং। তো তাহলে গভর্নমেন্ট যে বড়োইং করে সেগুলো কোথায় পড়ে স্যার? সেগুলো তো পড়ে, কারণ ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে, ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে তো প্রাইভেটও পড়ে, গভর্নমেন্টও আছে, কারণ ওটা তো দেশের স্যার। তাহলে গভর্নমেন্টের গুলো কোথায় পড়ে? গভর্নমেন্টের গুলো পড়ে এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্স এর মধ্যে। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্স। এই এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্স, যেটাকে আমরা ফরেন রেমিট্যান্সও বলি, আগের বার পড়েছিলাম না? এই দেখো নিচে পড়েছিলাম কিন্তু আমরা, ফরেন রেমিট্যান্স, এইটারই আরেকটা নাম হচ্ছে এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্ট। এটাকে ফরেন রেমিট্যান্সও তুমি লিখতে পারো, কিন্তু খেয়াল রাখবে এখানে কিন্তু গ্রান্ট আর গিফট পড়ে না, কারণ ওগুলো পিছুটান নিয়ে আসে না, বল্টুর হকি স্টিক ওটায় নেই। এখানে শুধু পড়ে কোনটা? লোন, অর্থাৎ যেটা সুদ সহ না ফেরলে আমাদের পিঠে বল্টুর হকি স্টিক করবে, সেইটা হচ্ছে। আমরা যদি পার্সোনালি নিই তাও হবে, কোম্পানিটা কিন্তু ইসিবি তে চলে যাচ্ছে। আমরা যদি পার্সোনালি নিই, ইন্ডিভিজুয়াল হিসেবে সুইস ব্যাংক থেকে সোনিয়া গান্ধী ধার নিল, তারপর বিজয় মালিয়া, নামও তো জানি না, এইচএসবিসি থেকে বা বাইরের কোনো ব্যাংক থেকে ধার নিল, তো সেইটাও হতে পারে। আবার ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমাদের গভর্নমেন্ট ধার নিল। এই জিনিসগুলো যদি কোম্পানি ছাড়া পার্সোনাল অথবা গভর্নমেন্টের ধার হয়, তবে সেগুলো চলে আসে এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্ট বা ফরেন রেমিট্যান্স এটাকে বলা যায়। কিন্তু খেয়াল রাখবে এখানে কিন্তু শুধু ধার পড়ে, গিফট অথবা লোন কিন্তু, গিফট অথবা, গিফট অথবা, ভুলে গেলাম কি বললাম, গিফট আরেকটা কি ছিল, ও হ্যাঁ, গিফট অথবা গ্রান্ট কিন্তু এর মধ্যে পড়ে না। ক্লিয়ার? গোপালের মুখ দেখে আমি গ্রান্টটা ভুলে গেছি। আচ্ছা, চলে আসছি নেক্সট, যেখানে নেক্সট যে ব্যাপারটা, আচ্ছা বোঝো, ভালো করে বোঝো, ফরেন ইনভেস্টমেন্ট আমাদের এখানে কি, বাইরের দেশ থেকে আমাদের দেশে কি করতে হয়, ইন্ডিয়া বাইরের দেশ থেকে ইন্ডিয়া এসে ইনভেস্ট করছে, তো সেটা আমাদের ক্রেডিট, সেটা বিএপি তে পড়ছে, সেটা আমরা আয় হিসেবে দেখছি, কারণ বাইরের দেশের টাকাটা তো আমাদের কাছে আসার ছিল না, কিন্তু বাইরের দেশ থেকে আমাদের দেশে ইনভেস্ট করতে এসছে, তার মানে ডেফিনেটলি ওটা আমাদের আয়ের মধ্যে পড়ছে, যদিও সেই আয়টা চাপ নিয়ে আসছে, কিন্তু তাও একটা আসছে। আমাদের দেশে কারেন্সি বাড়ছে, মানে ফরেন কারেন্সি বাড়ছে বাইরে থেকে আসছে বলে, প্লাস আমাদের দেশের ছেলেপেলে চাকরি পাচ্ছে। তো যদিও এটা ওরা যতটা আনছে তার বেশি নিয়ে চলে যাচ্ছে, কিন্তু তাও আমাদের দেশে ইনভেস্টমেন্ট হচ্ছে। তেমনি আমাদের দেশের ছেলেপেলে গুলো আবার বাইরে চলে যাচ্ছে না ইনভেস্ট করতে, অনেকেই আছে না, রাজকুন্দ্রা অর্ধেক বিজনেসই, 60% বিজনেসই বাইরে করছে।
তো আমাদের দেশেরও কিছু পাবলিক আছে যারা বাইরে ইনভেস্ট করছে, তো সেগুলো তো আমাদের খরচার মধ্যে পড়ে, সেগুলো তো আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টের খরচা। হ্যাঁ, তো সৌরভ এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্ট তো ওটাই বোঝালাম। এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্ট মানে কি, গভর্নমেন্ট অথবা আমরা পার্সোনালি বাইরে থেকে যে লোনটা নিচ্ছে, তো ওয়ার্ল্ড ব্যাংক কেন, যে কোনো জায়গা থেকেই যদি গভর্নমেন্ট লোন করে সেটা এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্টের করবে। এটা কি বোঝা যায়নি? এটা হচ্ছে একটা হচ্ছে গভর্নমেন্টের সমস্ত লোন, অথবা আমরা পার্সোনাল যে লোনগুলো করি সবটাই এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্ট। সে শুধু ওয়ার্ল্ড ব্যাংক না, যেখান থেকে নিই, গভর্নমেন্ট যদি ইয়ের কাছ থেকে পার্সোনালিও লোন নেয়, কি বলে জানি আমাদের, ও না না, গভর্নমেন্ট যদি আমাদের তোমার ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে পার্সোনালি লোন নেয়, ইউএসএ থেকে না, ডোনাল্ড ট্রাম্পের ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোদি পার্সোনাল লোন নিল গভর্নমেন্ট আমাদের, তো সেটাও আমাদের ইয়েতে পড়বে, এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্সই পড়বে। আচ্ছা, যেখানে আসছিলাম আমরা, তাহলে আমাদের দেশে ইনভেস্টমেন্ট করে ওটা আমাদের কামাই, কিন্তু আমাদের দেশের কিছু লোক বাইরে নিয়ে চলে যায়, বাইরে গিয়ে ইনভেস্টমেন্ট করে, সেটা তো তাহলে আমাদের খরচ। তো সেটাই নেক্সট হচ্ছে কি, এনআরআই ইনভেস্টমেন্ট। খেয়াল রাখবে, এনআরআই ইনভেস্টমেন্ট এটা কিন্তু আমাদের দুঃখ, এটা কিন্তু এক্সটার্নাল ডেবিটের মধ্যে পড়ে। কিসের মধ্যে পড়ে? এক্সটার্নাল ডেবিট। স্যার কেন? কারণ এনআরআই তো আমাদের দেশের মাল, ও তো আমাদের দেশের টাকা হওয়া উচিত ছিল, কিন্তু ও কি করছে, ওটা নিয়ে গিয়ে ইউএসএ তে, রাজকুন্দ্রা কি করছে, গোটা বিজনেসটা ইন্ডিয়ার লোক, ইন্ডিয়াতে করবে, তা না করে ইন্ডিয়ার থেকে কামিয়ে বা ইন্ডিয়ার লোক হয়ে ও কি করছে, ইউএসএ তে ইনভেস্ট করছে। তো আমাদের টাকা যেটা হওয়ার কথা ছিল সেটা কোথায় ইনভেস্টেড হয়ে গেল, ইউএসএ তে, ফলে ওটা ইউএস এর আয় হয়ে গেল, কিন্তু আমাদের ওটা কি হয়ে গেল, ডেবিট হয়ে গেল। মানে আমাদের দেশ থেকে ডেবিট হয়ে দেশের বাইরে অর্থাৎ এক্সটার্নাল জায়গায় চলে গেল। ক্লিয়ার? এনআরআই ইনভেস্টমেন্ট যেরকম ফরেন ইনভেস্টমেন্ট আমরা ধরছি, যেটা বাইরে থেকে আমাদের দেশে এসছে, সেটাকে বলা হয় এক্সটার্নাল ক্রেডিট। এটাও কিন্তু ভীষণ প্রশ্ন আসে, ইনফ্যাক্ট 2019-এই প্রশ্ন এসেছিল এক্সটার্নাল ক্রেডিট। ফরেন ইনভেস্টমেন্ট যেটা আসে সেটা হচ্ছে এক্সটার্নাল ক্রেডিট। ক্রেডিট কেন? বাইরে যেটা আমাদের আসারই কথা ছিল না, আমাদের দেশের সম্পত্তি না, সেটা বাইরে থেকে হঠাৎ করে একজন এনে আমাদের দেশে ঢুকিয়ে দিল, সম্পত্তি বানিয়ে দিল। তেমনি আমাদের দেশে আবার কতগুলো চোর আছে যেগুলো আমাদের দেশের থেকে তুলে নিয়ে বাইরের দেশে গিয়ে ইনভেস্ট করে দিচ্ছে, ফলে আমাদের দেশের সম্পত্তিটা বাইরের দেশে চলে যাচ্ছে। সেটাই হচ্ছে এনআরআই ইনভেস্টমেন্ট, যেটা করছে আমাদের এক্সটার্নাল ডেবিটের মধ্যে। ক্লিয়ার থাকলো? সেটা হচ্ছে এক্সটার্নাল ডেবিট। নেক্সট কি, আচ্ছা আমার তো জায়গা নেই, আমি এখানে লিখছি, হ্যাঁ আমি নিচে লিখছি, 5টা টোটাল হয়। তো এক মেন 5টা এরকম আছে, তো ইকোনমিক্স এ তো এরকম 100-এর ওপর আছে, তো আমরা মেন 5টা করব পরীক্ষার জন্য। তাহলে কি কি পড়লাম? ফরেন ইনভেস্টমেন্ট, ইসিবি, এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্ট, নেক্সট কি পড়লাম? এনআরআই ইনভেস্টমেন্ট। আর 5 নাম্বারটা আমার জায়গা নেই, তাই আমি এখানে লিখছি, তোমরা ঠিক মতো লিখো। সেটা হচ্ছে সেল অ্যান্ড পারচেস অফ অ্যাসেট। সেল অ্যান্ড পারচেস অফ অ্যাসেট মানে কি, আমাদের দেশের একটা লোক, মনে করো আমেরিকাতে বাড়ি কিনলো, আমাদের দেশের একটা লোক আমেরিকাতে বাড়ি কিনলো, তার মানে কি, আমেরিকাতে গিয়ে টাকাটা ঢেলে বাড়ি কিনলো, তাহলে আমেরিকাতে পারচেস করলো অ্যাসেট, সেটা আমেরিকার ইনকাম হয়ে গেল। একটা আমেরিকান আমাদের দেশে কলকাতায় এসে, মনে করো অ্যাটমসফিয়ারে খুব সুন্দর লাগলো সায়েন্স সিটি ঘুরতে এসে, সে অ্যাটমসফিয়ারে একটা ফ্ল্যাট কিনলো, ঠিক আছে? তো অ্যাটমসফিয়ারে ফ্ল্যাট কেনা মানে সে বাইরে থেকে এসে আমাদের এখানে কি করলো, অ্যাসেট পারচেস করলো, তার মানে ওটা আমরা কামাই করে ফেললাম। বা বিল গেটস ঘুরতে গেলো, সায়েন্স সিটিটাই কিনে ফেললো, মনে করো খুব ভালো লাগলো, তার মানে সায়েন্স সিটি কিনবে না, যাই হোক সায়েন্স সিটিটাই কিনে ফেললো। তো আমাদের দেশে কি হলো, তাহলে ও অ্যাসেট পারচেস করলো, যেটা আমাদের দেশে আসারই কথা ছিল না, সেটা চলে এলো। ক্লিয়ার? তো এইটা হচ্ছে সেল অ্যান্ড পারচেস অফ অ্যাসেট, মানে আমাদের দেশের লোক বাইরে গিয়ে যদি কিছু কেনে বা বিক্রি করে দেয়, মনে করো আমাদের দেশের লোকের একটা সম্পত্তি আছে বাইরে, সে কি করলো, সম্পত্তিটা বিক্রি করে টাকা পেলো এবং টাকাটা নিয়ে ইন্ডিয়ায় চলে এলো, তাহলে কি সেটা আমাদের লাভ? চলো, আমাদের তো আসার কথা ছিল না, ও বেটা বাইরে সম্পত্তি করে রেখেছিল, কিন্তু ও সেটা 30 কোটি টাকায় বেচে আমাদের দেশে এসে নিজের বিজনেস নতুন করে সেট আপ করলো, ওরে আমাদের বিশাল খরচ, বিশাল লাভ, কারণ সে বাইরে পারচেস
সেল করে আমাদের দেশে মাল নিয়ে এসছে, টাকা পয়সা নিয়ে এসছে। তো সেল এন্ড পারচেজ অবশ্যই এটা কিন্তু ইন্টার মানে দেশের বাইরে, হ্যাঁ, এটা হচ্ছে আউটসাইড বাউন্ডারি। দেশের লোক দেশে কিনলো তো টাকার কোনো এদিক ওদিক হয় না। তো আউটসাইড বাউন্ডারি, ইন্টার বাউন্ডারি সেল এন্ড পারচেজ অফ অ্যাসেট, সেটাও কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে পড়ে। হ্যাঁ, সেল আর পারচেজে কিছু সুদীপ্ত একদম, এটা আমি বাজেটেও বলেছিলাম। মনে করো তোমার কাছে একটা ফ্ল্যাট আছে, আমার কাছে, তোমার কাছে একটা বাড়ি আছে। চলো স্যার আমার কাছে বাড়ি, আমার টাকা নেই, চাকরি পাইনি, তো কি হয়েছে, আমার কাছে তো বাড়ি আছে, আমি বাড়িটা 50 লাখ টাকায় বেচে দিলাম, তাহলে আজ আমি 50 লাখ টাকার মালিক, বাড়িটা বেচে। এটা নিয়ে এবার 50 লাখ টাকা নিয়ে তুমি কোনো পিছুটা নেই, ইউরোপ ঘুরতে গেলে, পার্টি করলে, ঘুরলে, ইয়ে করলে, ফুর্তি করলে, যা ইচ্ছা করলে, গাড়ি কিনলে, তা কি হবে? তুমি প্রথম বাড়ি বিক্রি করে তোমার মাথায় এই চিন্তা ঘুরবে যে আমি থাকবো কোথায় এবার। তুমি বাড়ি বিক্রি করে তুমি অপেক্ষাকৃত কম দামের হলেও তোমাকে ফ্ল্যাট কিনতে হবে। অ্যাসেট কখনো সেল করলে সেটা কখনো তোমার টাকা হয়ে যেতে পারে না, তুমি সেটা দিয়ে যা ইচ্ছা করতে পারো না। অ্যাসেট তুমি সেল করলে তোমার ফার্স্ট চিন্তা, ইকোনমিক্স বলছে, নেক্সট ওই অ্যাসেটটা সেল করে যেটা পেলাম সেটা দিয়ে আরেকটা সিমিলার অ্যাসেট আমি কি করে তৈরি করব। একটা বাড়ি বিক্রি করা, তোমার বাড়ির ভ্যালুয়েশন 50 লাখ, তার মানে তুমি 50 লাখের মালিক নও, নও। কারণ তুমি যদি 50 লাখে বাড়িটা বেচে দাও তাহলে তোমাকে রাস্তায় শুতে হবে বা স্টেশনে শুতে হবে। তাই তোমার প্রথম চিন্তা হবে যে এই 50 লাখ টাকা দিয়ে অপেক্ষা আরেকটা বাড়ি আমি কোথায় কিনবো, বা আরেকটা ফ্ল্যাট আমি কোথায় কিনবো, বা বাড়ি ভাড়াটা কি করে নেব, বাড়ি ভাড়া দিতে হবে আমাকে, সে বাড়ি ভাড়া নেব, তার জন্য আমার মাসে মাসে টাকা দিতে হবে মাথা গোজার জন্য। এইটাই হচ্ছে অ্যাসেট কখনো, বা মনে করো এই যে, মনে করো গভর্নমেন্টেরটা দিয়ে বোঝাই, এই যে গভর্নমেন্ট এয়ার ইন্ডিয়াকে বিক্রি করে দিচ্ছে, তাহলে এয়ার ইন্ডিয়াকে বিক্রি করে গভর্নমেন্ট $200 বিলিয়ন তো পেয়ে যাবে আশা করছি। কিন্তু এই $200 বিলিয়ন নিয়ে গভর্নমেন্ট যা ইচ্ছা করতে পারবে না। গভর্নমেন্টকে চিন্তা করতে হবে এয়ার ইন্ডিয়া আমাদের কাছ থেকে একটা কোম্পানি চলে গেল, আমি নেক্সট কিভাবে আরেকটা কোম্পানি তৈরি করব যাতে আমার এয়ার ইন্ডিয়ার মতো একটা অ্যাসেট থাকে। গভর্নমেন্ট যদি সব বেচে দেয় তাহলে তো গভর্নমেন্টের প্রচুর টাকা হয়ে যাবে, কিন্তু সেটা কখনো গভর্নমেন্ট সেটা নিয়ে থাকতে পারে না। এয়ার ইন্ডিয়া বেচলে গভর্নমেন্টকে এবার চিন্তা হবে এয়ার ইন্ডিয়ার থেকে তো আমার একটা কামাই আসছিল মাঝে মাঝে, যদিও এটা মিথ, এয়ার ইন্ডিয়ার থেকে কামাই আসছিল, কারণ এয়ার ইন্ডিয়া শুধু লসই দিয়েছে, তাও আমরা ধরে নেব বোঝার জন্য যে এয়ার ইন্ডিয়ার থেকে তো মাসে মাসে কামাই আসছিল, যেটা দিয়ে আমার কোষাগার চলছিল। আজ আমি এয়ার ইন্ডিয়া বেচে দিলাম, একবারে তো অনেকগুলো টাকা পেয়ে গেলাম, কিন্তু সেটা তো খরচা হয়ে যাবে একটা সময়, তাই না? তো আমাকে অন্য আরেকটা জায়গায় ইনভেস্ট করতে হবে যেখান থেকে আমি মাসে মাসে আবার টাকা পাবো। তো সেল এন্ড পারচেজ অফ অ্যাসেট ডেফিনেটলি ভয়ঙ্কর, সব থেকে বেশি কিছুটা নিয়ে আসে এটাই, যেটা আমি বাজেটেও খুব ভালো করে বুঝিয়েছিলাম। তো ক্যাপিটাল অ্যাকাউন্ট আমাদের মেইনলি এই 5টা বিষয় নিয়ে তৈরি, এছাড়াও অনেক ছোটখাটো আছে, তবে মেন হচ্ছে এই 5টা। আমি আরেকবার সাম আপ করে দিই, এরপরে আমি যেটা মেন জিনিস যে ডেফিসিট, সারপ্লাস, এগুলো বোঝাতে শুরু করব। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট কি? ফরেন ইনভেস্টমেন্ট, যেটা এফডিআই, পিএফআই, এফপিআই, এফআইআই এগুলোর মাধ্যমে হয়। ইসিবি, এক্সটার্নাল কমার্শিয়াল বড়োইং, খেয়াল রাখবে এটা কিন্তু এক্সটার্নাল কমার্শিয়াল বড়োইংটা শুধুমাত্র কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য, তবে কোম্পানি প্রাইভেট এবং গভর্নমেন্ট দুটোই হতে পারে, বা গভর্নমেন্ট পুষ্ট যে কোনো কিছুই হতে পারে। তারা যদি অ্যাব্রড থেকে কোনো অ্যাসিস্ট্যান্স নেয় তবে সেটা হচ্ছে ইসিবি বা এক্সটার্নাল কমার্শিয়াল বড়োইং। এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্স মানে কি? গভর্নমেন্ট অথবা কোনো পার্টিকুলার পার্সোনাল ব্যক্তি যদি বাইরের থেকে কোনো সাহায্য নেয় তবে সাহায্যটা ডেফিনেটলি ধার হতে হবে, কারণ গিফট অথবা গ্রান্ট হলে সেটা কারেন্ট অ্যাকাউন্টে চলে যাবে, আমাদের ইনভিজিবল অ্যাকাউন্টে, ইনভিজিবল সেলফে আমরা তুলে রাখবো ওটাকে। আর তারপরে কি বললাম, এনআরআই ইনভেস্টমেন্ট, যেটা আমাদের এক্সটার্নাল ডেবিটের মধ্যে পড়ে, আর ফরেন ইনভেস্টমেন্ট যেটা আমাদের এক্সটার্নাল ক্রেডিটের মধ্যে পড়ে। আর 5 নাম্বার করলাম সেল এন্ড পারচেজ অফ অ্যাসেট। তো আশা করি কারেন্ট এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্লিয়ার। এরপর আমাদের যে জিনিসগুলো বুঝতে হবে সেটা হচ্ছে কিছু কিছু ডেফিসিট নিয়ে আমাদের আলোচনা করতে হবে, যেটা সম্পর্কে আমাদের একদম বেসিক ধারণা নেই। আমরা শুধুমাত্র বই এখান থেকে ওখান থেকে পড়ে যেগুলো মেকআপ করার চেষ্টা করি,
আজকের পর থেকে আর সেগুলো কোনোদিন পড়তে হবে না, কারণ তুমি বুঝে যাবে, বোঝাটা দরকার। ইকোনমিক্স ইকোনমিক্স পড়ে হয় না, বুঝলে তো। চলে আসছি, ফার্স্ট আমাকে যেটা বলবে সেটা বলবে ট্রেড অ্যাকাউন্ট ব্যালেন্স। প্রথম কোনটা? ট্রেড অ্যাকাউন্ট ব্যালেন্স। প্রথমে বলবে ট্রেড অ্যাকাউন্ট। প্রথম আমাদের যে কনসেপ্টটা শিখতে হবে সেটা হচ্ছে ট্রেড অ্যাকাউন্ট ব্যালেন্স। এটা ডেফিজিটও হয়, ডেফিজিট ব্যালেন্স, ডেফিজিট ট্রেড অ্যাকাউন্ট ব্যালেন্স, আর সারপ্লাস ট্রেড অ্যাকাউন্ট ব্যালেন্স দুটোই হয়। সারপ্লাস মানে কি, আমাদের হাতে যদি টাকা বেঁচে যায় সেটা সারপ্লাস। আর ডেফিজিট কি, আমাদের যদি উল্টে বেশি চলে যায়, যা কামাই তার থেকে বেশি চলে যায়, তবে সেটা ডেফিজিট। তো দেখে নি ট্রেড অ্যাকাউন্ট ব্যালেন্সটা কি। ট্রেড অ্যাকাউন্ট মানে আমি কি বলেছিলাম, এক্সপোর্ট। ট্রেড অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। আশা করি তোমাদের এখন এই সেন্সটা হয়ে গেছে যে স্যার এক্সপোর্ট আর ইম্পোর্টস বলতে কিন্তু শুধুমাত্র গুডস বলেছে, অন্য কিছু কিন্তু বলেনি। কারণ আমরা আলোচনা করছি ট্রেড অ্যাকাউন্ট ব্যালেন্স সম্পর্কে, যেখানে যে সেলফে গুডস ছাড়া আর অন্য কেউ উঠতে পারে না। তাহলে ট্রেড অ্যাকাউন্ট ব্যালেন্স কি, এক্সপোর্ট অফ গুডস মাইনাস ইম্পোর্ট অফ গুডস। বা যেটা বেশি হবে, যদি ইম্পোর্ট বেশি হয় তাহলে উল্টে যাবে, ইম্পোর্টস অফ গুডস মাইনাস এক্সপোর্টস অফ গুডস। এটা যদি আমাদের কামাই, এক্সপোর্ট করে আমরা বেশি টাকা আয় করে ফেলেছি, ইম্পোর্ট করে কম টাকা দিয়েছি, তবে সেটা সারপ্লাস। মনে করো এক্সপোর্ট করে আমরা 150 টাকা কামিয়েছি, ইম্পোর্ট করে আমরা 100 টাকা বাইরে দিয়ে দিয়েছি, তাহলে আমাদের কত হলো, 50 টাকা লাভ হলো, তবে সেটা সারপ্লাস। আর যদি উল্টোটা হয়, দেখা গেল ইম্পোর্ট হচ্ছে 150 আর এক্সপোর্ট হচ্ছে 100, তাহলে আমাদের কি হবে, -50, অর্থাৎ ডেফিসিট হয়ে যাবে ট্রেড অ্যাকাউন্ট। খেয়াল রাখতে হবে আমাদের ট্রেড অ্যাকাউন্ট কিন্তু স্বাধীনতার পর থেকে অলওয়েজ ডেফিসিটেই যায়। আমাদের ট্রেড অ্যাকাউন্ট কিন্তু স্বাধীনতার পর থেকে অলওয়েজ ডেফিসিট। তাহলে ট্রেড অ্যাকাউন্ট ব্যালেন্স কি, সব বইতে এক্সপোর্ট ইম্পোর্ট, সব বই না, মানে ভালো বইতে না, ডেফিনেটলি এইসব ভুলভাল বই কতগুলো আছে সেখানে শুধু এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট আছে, মাথা থেকে একবারে ছেড়ে দাও। মনে রাখবে ট্রেড অ্যাকাউন্ট মানে সেটা এক্সপোর্ট অফ গুডস মাইনাস ইম্পোর্ট অফ গুডস। গুডস আমি লিখতামই না, তাও প্রথমবার বলে লিখলাম, কারণ তোমাদের ট্রেড অ্যাকাউন্ট বললে মাথায় ক্লিক করে যাওয়ার কথা, এখানে শুধু গুডসই হতে পারে, আর কিছু হতে পারে না। নেক্সট চলে যাই এবার, তাহলে কারেন্ট অ্যাকাউন্টে এটা তো পেয়ে গেলাম, কারেন্ট অ্যাকাউন্টে একটা পেলাম। এবার চলে যাই কারেন্ট অ্যাকাউন্টের 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে নন ভিজিবল ব্যালেন্স। নন ভিজিবল অ্যাকাউন্ট ব্যালেন্স। কারেন্ট অ্যাকাউন্টে দুটো আছে তো, একটা করলাম তো, এবার আরেকটা করতে হবে, তো আরেকটাও দেখতে হবে। একটা হচ্ছে নন ভিজিবল অ্যাকাউন্ট ব্যালেন্স কারেন্ট অ্যাকাউন্টে। এটার মধ্যে কি পড়ে, এটার মধ্যে পড়ে এক্সপোর্ট অফ কি গুডস না, এক্সপোর্ট অফ সার্ভিস। খেয়াল রাখবে এক্সপোর্ট অফ সার্ভিসের সাথে সাথে কিন্তু এখানে এটাই শেষ নয়, আরেকটা আছে কিন্তু, সেটা কি, ট্রান্সফার রিসিপ্ট। ওই যে মনে আছে তো, ট্রান্সফার পেমেন্ট বলে কোনগুলোকে, যেগুলোর কোনো রিটার্ন থাকে না, সেগুলো হচ্ছে ট্রান্সফার পেমেন্ট। গিফট, দেখো রেমিট্যান্স, যেটা আমরা বলেছিলাম রেমিট্যান্স, আমরা যেটা বলেছিলাম রেমিট্যান্স কিসের আকারে, রেমিট্যান্স গিফট আর গ্রান্টের আকারে, তাই না। সেটাকে কিন্তু আমি আরেকটা টার্ম বলে দিলাম, সেটা হচ্ছে ট্রান্সফার রিসিপ্ট। কেন ট্রান্সফার রিসিপ্ট বলে ওগুলোকে, কারণ ট্রান্সফার পেমেন্ট হচ্ছে সেই পেমেন্ট গুলো যেগুলোর কোনো রিটার্ন থাকে না, যেগুলো এমনি মনের খুশির জন্য করা হয়, সেগুলো হচ্ছে ট্রান্সফার রিসিপ্ট। তাহলে এক্সপোর্ট অফ সার্ভিস প্লাস ট্রান্সফার রিসিপ্ট দুটো কিন্তু আছে। ভুলে আবার এক্সপোর্ট অফ গুডস এর মতো শুধু এটা এক্সপোর্ট অফ সার্ভিস করে দিও না, যেটা আপামর জনসাধারণ করবে। মনে রাখবে 99 জন যদি পরীক্ষা দেয়, 99 জন বলতে নেই, 100 জন যদি পরীক্ষা নেয়, তার মধ্যে 99 জন কিন্তু নন ভিজিবল অ্যাকাউন্ট আছে। 99 না, 90 জন বুঝতেই পারবে না নন ভিজিবল অ্যাকাউন্ট কি। বাকি 9 জন কিন্তু শুধুমাত্র এক্সপোর্ট অফ সার্ভিস করে আসবে। তুমি কিন্তু দুটোই খেয়াল রাখবে, এবং এক্সপোর্ট অফ সার্ভিস কিন্তু এ অপশনেই থাকবে, আমি গ্যারান্টি দিচ্ছি। তো এই দুটো কামাই, আর এর থেকে বাদ যাবে কোনটা, এর থেকে বাদ যাবে কোনটা, ইম্পোর্ট অফ সার্ভিস। ইম্পোর্ট অফ সার্ভিস আর সঙ্গে কি, ইম্পোর্ট অফ সার্ভিস,
প্লাস ট্রান্সফার পেমেন্ট, অর্থাৎ আমরা যেটা করেছি সেটাকে বলবো পেমেন্ট, আর আমরা যেটা পেয়েছি সেটাকে বলবো রিসিভ। তো নন ভিজিবল অ্যাকাউন্ট ব্যালেন্স কি? এক্সপোর্ট অফ সার্ভিস প্লাস ট্রান্সফার রিসিভ মাইনাস ইম্পোর্ট অফ সার্ভিস প্লাস ট্রান্সফার পেমেন্ট, এইটা নিয়ে তৈরি হচ্ছে আমাদের নন ভিজিবল অ্যাকাউন্ট। খেয়াল রাখবে ইন্ডিয়ার ক্ষেত্রে নন ভিজিবল অ্যাকাউন্ট অলওয়েজ সারপ্লাস, এটা ইন্ডিয়ার ক্ষেত্রে সব সময় সারপ্লাস। কারণ কি? ইন্ডিয়া হচ্ছে বিগেস্ট আইটি এক্সপোর্টার, ইন্ডিয়া কিন্তু আইটির দিক থেকে বিশাল, ইন্ডিয়া হচ্ছে বিগেস্ট আইটি এক্সপোর্টার, যেখানে ব্যাঙ্গালোর গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। একে ইন্ডিয়া আইটি এক্সপোর্টের ব্যাপারে বিশাল উঁচুতে আছে, উপরন্তু ইন্ডিয়া ট্রান্সফার রিসিপ্ট নেওয়ার ব্যাপারেও কিন্তু বিশাল উপরে আছে। যে যেখান থেকে পারে, যেখান থেকে যা ধার গ্রান্ট, ধার তো নয় গ্রান্ট বা হয়, সবগুলো ইন্ডিয়া নিয়ে বসে আছে। তো ইন্ডিয়া ট্রান্সফার রিসিপ্টও প্রচুর পায়, আর ইন্ডিয়া এক্সপোর্ট অফ সার্ভিস প্রচুর করে, আইটি সার্ভিস বিশেষ করে প্রচুর এক্সপোর্ট করে, অনেক টাকা কামায়। তো ইন্ডিয়া নন ভিজিবল অ্যাকাউন্ট কিন্তু অলওয়েজ সারপ্লাস, এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। ট্রেড অ্যাকাউন্ট ব্যালেন্সে ইন্ডিয়ার খুব খারাপ অবস্থা, ইন্ডিয়ার খুবই খারাপ অবস্থা ট্রেড অ্যাকাউন্ট ব্যালেন্সে। ইনফ্যাক্ট এটা 108 বিলিয়ন ইন্ডিয়া আগের বার ডেফিসিট করেছে এটাতে, ট্রেড অ্যাকাউন্ট ব্যালেন্সে। যদিও এই ডাটাগুলো লিখবে না, কারণ এটা 18-19 ডাটা, তো প্রচুর এগুলো করেছে, লস করেছে। কিন্তু নন ভিজিবল অ্যাকাউন্টের ক্ষেত্রে ইন্ডিয়া অলওয়েজ সারপ্লাস। চলে আসি এবার কারেন্ট অ্যাকাউন্ট কি, চলে আসি কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টে কি? এই দুটো মিলে কারেন্ট অ্যাকাউন্ট তৈরি। এবার কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স তাহলে আমরা কি বুঝবো? কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সে আমরা বুঝবো এক্সপোর্ট অফ, দুটো মিলে, তো এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, আর এটা যদি 3 হয়, আমরা কি জানি? 3 = 2 + 1। তো এই হচ্ছে হিসেব। এক্সপোর্ট অফ গুডস এন্ড সার্ভিস, এখানে দুটোই হবে, কারণ এটা তো টোটালটা সার্ভিস, প্লাস কি? ট্রান্সফার রিসিপ্ট, এই টোটালটা একসাথে হবে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সে। মাইনাস কি হবে? কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স দুনিয়ার জায়গায় এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট লেখা থাকে, কত বড় ভুল সেটা তোমরা নিজেরাই এখন বুঝতে পারবে। আর এখানে কি হচ্ছে? ইম্পোর্ট অফ গুডস এন্ড সার্ভিস, ইম্পোর্ট অফ গুডস এন্ড সার্ভিস প্লাস ট্রান্সফার পেমেন্ট, অর্থাৎ ইন্ডিয়াও কাউকে কাউকে হেল্প করে, তো সেগুলো পড়বে। ইন্ডিয়া মায়ানমারকে 150 টাকা দিয়ে, 150 কোটি টাকা দিয়েছিল, ন্যায় দেয় 150 কোটি, কিন্তু নেয় 2000 কোটি ট্রান্সফার রিসিপ্টে। যাই হোক, কারেন্ট অ্যাকাউন্ট মানে আলটিমেটলি কালে 3 = 2 + 1, এই দুটো জোড়া করে, আগের দুটোকে ট্রেড অ্যাকাউন্ট আর নন ভিজিবল অ্যাকাউন্ট জোড়া করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স পাওয়া যায়। ক্লিয়ার? তাহলে এখন থেকে যেন কোনোদিন আর ভুল না হয়, পড়তেও যেন না হয়। ট্রেড অ্যাকাউন্ট ব্যালেন্স কি? ট্রেড অ্যাকাউন্ট মানেই আমরা জানি গুডস, এক্সপোর্ট অফ গুডস মাইনাস ইম্পোর্ট অফ গুডস, সেটা যদি ঘাটতি হয় ডেফিসিট, যদি বেশি হয় সারপ্লাস। নন ভিজিবল অ্যাকাউন্ট ব্যালেন্স কি? এক্সপোর্ট অফ সার্ভিস, সঙ্গে আরেকটাও যুক্ত হবে, সেটা ট্রান্সফার রিসিপ্ট, মাইনাস ইম্পোর্ট অফ সার্ভিস, সঙ্গে আরেকটা যুক্ত হবে ভারত যেগুলো গ্রান্ট বা হেল্প করে অন্যান্য দেশকে, ট্রান্সফার পেমেন্ট, শ্রীলঙ্কা, মায়ানমার, এদেরকে ভারত হেল্প করে। আর 3 নাম্বারটা কি? 2 + 1, কারণ দুটো সেলফ নিয়ে কারেন্ট অ্যাকাউন্ট তৈরি, আলমারিটা তৈরি। তাহলে এখানে কি? এক্সপোর্ট অফ গুড সার্ভিস দুটোই, সঙ্গে ট্রান্সফার রিসিপ্ট, মাইনাস ইম্পোর্ট অফ গুড সার্ভিস দুটোই, প্লাস ট্রান্সফার রিসিপ্ট। এটা হচ্ছে আমাদের টোটাল কারেন্ট অ্যাকাউন্টের ডেফিসিট গুলো। ডেফিনেটলি তোমরা বিসিএস পরীক্ষায় এর উপর প্রশ্ন পাবে, যে ডেফিসিট থেকে প্রশ্ন আসে। ক্লিয়ার? সাগনি এরকম ভাবে জিজ্ঞেস করো না, একটু বড় করে জিজ্ঞেস করো, আমি কিছুই বুঝতে পারছি না কি বলছে। ইটিএ প্লাস এনএ, আমি তোমার কমেন্টটাকে পড়লাম, এটা না, প্রথমে ভাবলাম এটা না কেন। আচ্ছা, তো কারেন্ট অ্যাকাউন্ট আমাদের ডেফিসিট, কারেন্ট অ্যাকাউন্ট না ডেফিসিটই হয়
তবে কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাসের কেসও হয়েছে, রাজীব গান্ধীর সময় হয়েছিল, মনমোহন সিং এর সময় হয়েছিল সারপ্লাস। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, এখন তো সবসময় ডেফিসিট, গত 4-5 বছর ধরে ডেফিসিটেই দৌড়াচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। তো মনে রাখবে এটা অলওয়েজ ডেফিসিট হয়েছে, আজ অব্দি কোনোদিন সারপ্লাস হয়নি। আর এটা আজ অব্দি কোনোদিন ডেফিসিট হয়নি। নন ভিজিবল অ্যাকাউন্ট ইন্ডিয়ার অলওয়েজ সারপ্লাস। কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট না সারপ্লাস এটা বলা ঠিক না। গত 5 বছর ধরে ডেফিসিট মনে রাখবে। তবে রাজীব গান্ধীর সময় সারপ্লাস হয়েছিল, মনমোহন সিং এর সময় 2 বছর সারপ্লাস হয়েছিল। তো সেটা আলাদা আলাদা ডিফার করে। এবার চলে যাই আমি ক্যাপিটাল অ্যাকাউন্টে। ক্যাপিটাল অ্যাকাউন্টে বেশি কিছু বোঝার নেই। ক্যাপিটাল অ্যাকাউন্টে এরকম ক্রিটিক্যাল কেস নয়। ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্স এটাও সারপ্লাস আর ডেফিসিট হতে পারে। ক্যাপিটাল অ্যাকাউন্ট ও ব্যালেন্সও কিন্তু সারপ্লাস আর ডেফিসিট হতেই পারে। ক্যাপিটাল ব্যালেন্সের মধ্যে কি পড়ে? ক্যাপিটাল রিসিপ্ট, আরইসিআইপিটি রিসিপ্ট, মাইনাস ক্যাপিটাল পেমেন্ট, ক্যাপিটাল পেমেন্ট এটা সেরকম বোঝার কিছু নেই। তার মধ্যে কি পড়ছে? ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে কি কি পড়ে? বড়োইং পড়ে, এটা তো বুঝলেই। যাই হোক, আমি আরেকবার বলে দিই, বড়োইং পড়ছে, আমরা কোনো দেশের থেকে ধার নিচ্ছি সে বা কারো কাছ থেকে ধার নিচ্ছি সেটা পড়ছে। আমাদের কোনো কোম্পানি বাইরের থেকে ধার নিচ্ছে সেটা পড়ছে। তারপর কি? বাইং অ্যাসেট ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে অ্যাসেট বিক্রি হচ্ছে, কোনো ফরেন কোম্পানি, ফরেনার ডেফিনেটলি, ইন্ডিয়ার লোক বাই অ্যাসেট করলে হবে না, ফরেনার যদি ইন্ডিয়ায় অ্যাসেট বাই করে তবে সেটা করছে, আমাদের কামাই ওটা। এছাড়া ফরেন ইনভেস্টমেন্ট যেরকম এফডিআই, এফপিআই, এগুলো সব পড়ছে এর মধ্যে। এগুলো হচ্ছে আমাদের দেশে টাকা ঢুকছে আর আমাদের দেশ থেকে টাকা বেরিয়ে যাচ্ছে কি এনআরআইরা বের করে নিয়ে যাচ্ছে, এনআরআইরা বাইরে গিয়ে ইনভেস্ট করছে বা ইন্ডিয়ান কেউ বাইরে গিয়ে অ্যাসেট কিনছে। এগুলো হচ্ছে ইন্ডিয়ার ক্যাপিটাল পেমেন্টের মধ্যে পড়ে। তো এই দুটোর বিয়োগফলই হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্স, যেটা আমাদের দেশে 40 বিলিয়ন সারপ্লাস হয়েছে এবার। এটা কিন্তু আমাদের দেশে প্লাস হয়েছে, সারপ্লাস হয়েছে 40 বিলিয়ন। ক্যাপিটাল অ্যাকাউন্ট কিন্তু আমাদের দেশে সারপ্লাস হয়েছে, খেয়াল রাখবে। এবছর তুমি যদি বলো স্যার ক্যাপিটাল অ্যাকাউন্ট কি হয়, ক্যাপিটাল অ্যাকাউন্ট সারপ্লাসও হয়, ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেফিসিটও হয়। এবছর মানে 2018-19-এ ক্যাপিটাল অ্যাকাউন্ট কিন্তু সারপ্লাস হয়েছে, 40 বিলিয়ন প্লাস হয়েছে। তো এটা একটু খেয়াল রাখবে। তবে ট্রেড অ্যাকাউন্ট আর নন ভিজিবল অ্যাকাউন্টে শিওর দেওয়া যায়, কারণ আজ অব্দি এদিক ওদিক হয়নি। কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্টের যুগ্মটা মানে এগুলোতে কিন্তু এদিক ওদিক হয়েছে। কারেন্ট অ্যাকাউন্ট বেশিটাই ডেফিসিটই হয়েছে, তবে কিছু কিছু বার সারপ্লাসও হয়েছে। ক্যাপিটাল অ্যাকাউন্টও সারপ্লাস বেশিরভাগই হয়, কারণ এর মধ্যে লোনও আছে, যেটা আমরা প্রচুর আনন্দ করে নিই, তাই এটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সারপ্লাস হয়। আর তাহলে ব্যালেন্স অফ পেমেন্ট কি? এবার চলে আসি আমাদের কনক্লুশন ড্র করি। ব্যালেন্স অফ পেমেন্ট কি? টোটাল রিসিপ্ট, যার মধ্যে কারেন্টও পড়ছে, যার মধ্যে ক্যাপিটালও পড়ছে। টোটাল রিসিপ্টটা হচ্ছে মাইনাস টোটাল এক্সপেন্ডিচার, যার মধ্যে কারেন্টও পড়ছে, যার মধ্যে ক্যাপিটালও পড়ছে। অর্থাৎ আমাদের দেশের বাকি বহির্বিশ্বের সাথে টোটাল যে রিসিপ্ট আর টোটাল যে এক্সপেন্ডিচার হচ্ছে সেটাকে একত্রে বলা হয় কি? আমাদের দেশের ব্যালেন্স অফ পেমেন্ট, যেটা ভারতবর্ষে ব্যালেন্স অফ পেমেন্ট কিন্তু সারপ্লাসই কম বেশি হয়েছে। গত 2 বছর ধরে কিন্তু আমাদের সারপ্লাস হচ্ছে, তবে ডেফিসিটও অনেক কিছু হয়েছে। আর এই ডেফিসিটটা যারা পড়াশোনাটা ঠিক করে করেছো, ক্লাসগুলো ঠিক করে করেছো, তারা জানো এই যে বিওপিতে ডেফিসিট যদি হয়, সারপ্লাস হলে তো ওয়েল অ্যান্ড গুড, এই ডেফিসিটটা যদি হয়, এই ডেফিসিটটাকে পূর্ণ করার দায়িত্বই পালন করে কে? আইএমএফ, মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি? মেম্বার কান্ট্রির ব্যালেন্স অফ পেমেন্টের ডেফিসিট থাকলে সেই ঘাটতিকে পূরণ করা। ভেবো না ঘাটতি পূরণ মজায় করে, এমনি এমনি দেয়। যে ডেফিসিট সেই টাকাটা দেয়, কিন্তু সেটা লোন আকারে দেয়, সেটা ইএমআই পরের বছর থেকে পেমেন্ট করতে হয়।
আইএমএফ এর সময় আমি বলেছিলাম ব্যালেন্স অফ পেমেন্টের ঘাটতি দূর করা আইএমএফ এর 1 নাম্বার কাজ। অনেকে হয়তো তখন বুঝতে পারোনি, আজ বুঝতে পারলে যে কোন ঘাটতিটা দূর করা আইএমএফ এর মেন কাজ। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কিন্তু এই গুরুত্বটাই পালন করে। ক্যাপিটাল অ্যাকাউন্ট মরিয়াম, ক্যাপিটাল অ্যাকাউন্ট কি কি জিনিস নিয়ে তৈরি? কোথায় গেল ক্যাপিটাল অ্যাকাউন্ট? হ্যাঁ, ক্যাপিটাল অ্যাকাউন্ট কি কি নিয়ে তৈরি? ফরেন ইনভেস্টমেন্ট, যেটা ফরেনাররা আমাদের দেশে ইনভেস্টমেন্ট করে, সেটা এফডিআই, পিএফআই, এফপিআই, এফআইআই এগুলোর মাধ্যমে করে। এগুলো কি ডিটেলস এর ক্লাসে আছে। ইসিবি কি? এক্সটার্নাল কমার্শিয়াল বরোয়িং, যেটা ইন্ডিয়ান কোনো কোম্পানি বাইরের দেশের থেকে ধার নিলে সেটাকে বলে এক্সটার্নাল কমার্শিয়াল বরোয়িং। ইন্ডিয়ান কোম্পানিটা কিন্তু প্রাইভেটও হতে পারে, পাবলিকও হতে পারে, এবং ধারটা ডেফিনেটলি বাইরের দেশ থেকে নিতে হবে। গভর্নমেন্ট অথবা পার্সোনাল কোনো ব্যক্তি যদি বাইরের দেশ থেকে ধার নেয় তবে সেটাকে বলে এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্ট। কিন্তু অ্যাসিস্ট্যান্সটা কিন্তু ধারের আকারেই হবে, লোনের আকারেই হবে, গিফট বা গ্রান্টের আকারে হওয়া যাবে না। নেক্সট চলে যাচ্ছি এনআরআই ইনভেস্টমেন্ট, যেটাকে এক্সটার্নাল ডেবিটও বলা হয়। আমাদের দেশের লোক বাইরে গিয়ে যখন ইনভেস্ট করে তাহলে আমাদের দেশে যেটা হওয়ার কথা ছিল সেটা বাইরে চলে গেল, সেটা হচ্ছে আমাদের দেশে ক্ষতি, ডেবিট হয়ে গেল। আর লাস্ট হচ্ছে সেল এন্ড পারচেস অফ অ্যাসেট। সেল এন্ড পারচেস অফ অ্যাসেট অর্থাৎ কি? আমাদের দেশের ব্যক্তি যদি বাইরে কিছু কেনে বা বেচে, আর বাইরের ব্যক্তি যদি আমাদের দেশে কিছু কেনে বা বেচে, সেটাও কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টে পড়ে। খেয়াল রাখবে, বেচে দিলাম কিছু অ্যাসেট, তার মানে সেই টাকা আমি যেখানে ইচ্ছা খরচা করবো এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, কারণ একটা অ্যাসেট বেচলে আমাকে পরবর্তী অ্যাসেটের চিন্তা করতে হয়। ইকোনমিক্স আমাদের অন্তত এটাই বলে। আমরা পার্সোনালি কি ভাবি সেটা অন্য ব্যাপার, কিন্তু ইকোনমিক্স আমাদের এটাই বলে। না না অনির্বাণ, একবারেই না। বিওপি স্বাধীনতার পর প্রথম 25 বছর ধরে নেগেটিভ ছিল, কোনো বার পজিটিভ হয়। গত 2 বছর ধরে আমাদের বিওপি পজিটিভ হয়েছে, তবে এবার আবার নেগেটিভ। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল ব্যালেন্স অফ পেমেন্ট। আশা করি প্রত্যেকের কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে, প্রত্যেকটা জিনিস তোমরা বলতে পারবে। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় তবে ডেফিনেটলি ক্লাসটা আরেকবার দেখে নেবে। আশা করি ব্যালেন্স অফ পেমেন্ট যেভাবে তোমাদের বললাম বুঝতে কোনো অসুবিধা হবে না। ইনফ্যাক্ট হিসেব যদি তোমাদের দেয় যে এটা এটা স্যার আমাদের এত এক্সপোর্ট হয়েছে, এত গুডস এর ইম্পোর্ট হয়েছে, তোমরা যদি ইকোনমিক সার্ভের হিসেব পাও, ব্যালেন্স অফ পেমেন্ট এখন তোমরা নিজেরাই ক্যালকুলেট করে ফেলতে পারবে, ঠিক যেরকম এইচডিআই আগের দিন ক্যালকুলেট করা শিখিয়েছিলাম। আশা করি এখন ওটাটা তোমাদের কাছে ক্লিয়ার। বিশেষ করে ডেফিসিট সারপ্লাস গুলো ক্লিয়ার থাকা উচিত। আর ক্যাপিটাল কারেন্ট অ্যাকাউন্টের মোদ্দা কথা, আমার পড়ানোর মধ্যেও যদি কোনোটা না থেকে থাকে, কোনো যদি আলাদা চলে আসে, কনসেপ্ট ক্লিয়ার রাখবে, চিন্তা করবে পিছু টান নিয়ে এসছে কিনা। যদি পিছু টান নিয়ে এসছে মনে হয় তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট, যদি মনে করবে এটার কোনো পিছু টান নেই তাহলে সেটা কারেন্ট অ্যাকাউন্ট। ক্লিয়ার? সমীরণ নস্কর, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সের, এই যে কারেন্ট অ্যাকাউন্ট দেখো, এটা স্ক্রিনশট নিয়ে নাও। নিয়ে সমীরণ, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স মানে কি? এক্সপোর্ট অফ গুডস এন্ড সার্ভিস, ট্রেডে গুডস পড়ছে, নন ভিজিবলে সার্ভিস পড়ছে। কারেন্ট অ্যাকাউন্ট তো দুটোর সংমিশ্রণ, তাই এখানে দুটোই পড়ছে, প্লাস ট্রান্সফার রিপেমেন্টও পড়ছে, আর ইম্পোর্ট অফ গুডস এন্ড সার্ভিস আর ট্রান্সফার পেমেন্ট গুলো পড়ছে। রেকর্ডিংটা বন্ধ করে দাও ঈশিতা, রেকর্ডিংটা বন্ধ করে দাও, ওদের প্রশ্নের উত্তরগুলো দিই, রেকর্ডিংটা অফ করে দিই।